নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিষবৃক্ষ। আজ শুনবেন উপন্যাসটির ৭ম পর্ব। হীরা রাই বুড়ি, গোবরের ঝুড়ি, হাঁটে গুড়ি গুড়ি, দাঁতে ভাঙে নুড়ি, কাঁঠাল খায় ১.৫ বুড়ি। হীরা রাই লাঠি ধরিয়া গুড়ি গুড়ি যাইতেছিল। পশ্চাৎ পশ্চাৎ বালকের পাল এই অপূর্ব কবিতাটি পাঠ করিতে করিতে, করতালি দিতে দিতে এবং নাচিতে নাচিতে চলিয়াছিল। এই কবিতাতে কোনো বিশেষ নিন্দার কথা ছিল কি না সন্দেহ, কিন্তু হীরা রাই বিলক্ষণ কোপাবিষ্ট হইয়াছিল। সে বালকদিগকে জমের বাড়ি যাইতে অনুজ্ঞা প্রদান করিতেছিল এবং তাহাদিগের পিতৃপুরুষের আহারাদির বড় অন্যায় ব্যবস্থা করিতেছিল। এইরূপ প্রায় প্রত্যহই হইত। নগেন্দ্রের দ্বারদেশে উপস্থিত হইয়া হীরা রাই বালকদিগের হস্ত হইতে নিষ্কৃতি পাইল। দ্বারবানদিগের ভ্রমরকৃষ্ট শ্মশ্রুরাজ্যে দেখিয়া তাহারা রণে ভঙ্গ দিয়া পালাইল। পলায়নকালে কোনো বালক বলিল, রামচরণ দোবে, সন্ধ্যাবেলা শোবে, চোর এলে কোথায় পালাবে? কেহ বলিল, রাম সিং পারে, বেড়ায় লাঠি ঘাড়ে, চোর দেখলে দৌড় মারে পুকুরের পারে। কেহ বলিল, লাল চাঁদ সিং নাচে তিরিং মিরিং, ডাল রুটির জম, কিন্তু কাজে ঘোড়ার ডিম। বালকেরা দারবানগণ কর্তৃক নানাবিধ অভিধান ছাড়া শব্দে অভিহিত হইয়া পলায়ন করিল। হীরা রাই লাঠি ঠুক ঠুক করিয়া নগেন্দ্রের বাড়ির ডাক্তারখানায় উপস্থিত হইল। ডাক্তারকে দেখিয়া চিনিয়া বুড়ি কহিল, হাঁ বাবা, ডাক্তার বাবা কোথাগা? ডাক্তার কহিলেন, আমি তো ডাক্তার। বুড়ি কহিল, আর বাবা, চোখে দেখতে পাইনে, বয়স হইল ৫-৭ গণ্ডা, কি ১ হয়। আমার দুঃখের কথা বলিব কি, একটা বেটা ছিল, তা জমকে দিলাম, এখন একটি নাতিনি ছিল, তারও। বলিয়া বুড়ি হাউ মাউ খাউ করিয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিল। ডাক্তার জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে তোর? বুড়ি সে কথার উত্তর না দিয়া আপনার জীবনচরিত আখ্যাত করিতে আরম্ভ করিল এবং অনেক কাঁদা কাটার পর তাহা সমাপ্ত করিলে ডাক্তারকে আবার জিজ্ঞাসা করিতে হইল, এখন তুই চাহিস কি, তোর কি হইয়াছে? বুড়ি তখন পুনর্বার আপন জীবনচরিতের অপূর্ব কাহিনী আরম্ভ করিতেছিল, কিন্তু ডাক্তার বড় বিরক্ত হওয়ায় তাহা পরিত্যাগ করিয়া হীরার ও হীরার মাতার ও হীরার পিতার ও হীরার স্বামীর জীবনচরিত আখ্যান আরম্ভ করিল। ডাক্তার বহু কষ্টে তাহার মর্মার্থ বুঝিলেন, কেননা তাহাতে আত্মপরিচয় ও রোদনের বিশেষ বাহুল্য। মর্মার্থ এই যে, বুড়ি হীরার জন্য একটু ঔষধ চাহে, রোগ বাতিক। হীরা গর্ভে থাকাকালে তাহার মাতা উন্মাদগ্রস্ত হইয়াছিল। সে সেই অবস্থায় কিছুকাল থাকিয়া সেই অবস্থাতেই মরে। হীরা বাল্যকাল হইতে অত্যন্ত বুদ্ধিমতী, তাহাতে কখনো মাতৃব্যাধির কোনো লক্ষণ দৃষ্ট হয় নাই, কিন্তু আজিকালি বুড়ির কিছু সন্দেহ হইয়াছে। হীরা এখন কখনো কখনো একা হাসে, একা কাঁদে, কখনো বা ঘরে দাঁড় দিয়া নাচে, কখনো চিৎকার করে, কখনো মূর্ছা যায়। বুড়ি ডাক্তারের কাছে ইহার ঔষধি চাহিল। ডাক্তার চিন্তা করিয়া বলিলেন, তোমার নাতিনীর হিস্টিরিয়া হইয়াছে। বুড়ি জিজ্ঞাসা করিল, তা বাবা, ইষ্টিরসের ঔষধ নাই? ডাক্তার বলিলেন, ঔষধ আছে বই কি, উহাকে খুব গরমে রাখিস, আর এই ক্যাস্টর অয়েলটুকু লইয়া যা, কাল প্রাতে খাওয়াইস।
পরে অন্য ঔষধ দিব। বুড়ি ক্যাস্টর অয়েলের শিশি হাতে লাঠি ঠকঠক করিয়া চলিল। পথে একজন প্রতিবাসিনীর সঙ্গে সাক্ষাৎ হইল। সে জিজ্ঞাসা করিল, কি গো হীরে রাই, তোমার হাতেও কি? হীরা রাই কহিল যে, হীরের ইষ্টিরস হয়েছে, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। সে একটু কেষ্টরস দিয়াছে। তা হাগা, কেষ্টরসে কি ইষ্টিরস ভালো হয়? প্রতিবাসিনী অনেক ভাবিয়া চিন্তিয়া বলিল, তা হবেও বা, কেষ্টই তো সকলের ইষ্টি, তো তার অনুগ্রহে ইষ্টিরস ভালো হইতে পারে। আচ্ছা হীরে রাই, তোর নাতিনীরা তো রস হয়েছে কোথা থেকে? হীরে রাই অনেক ভাবিয়া বলিল, বয়স দোষে অমন হয়। প্রতিবাসিনী কহিল, একটু কইলে বা চুরের চোনা খাইয়ে দিও, শুনিয়াছি তাতে বড় রস পরিপাক হয়। বুড়ি বাড়ি গেলে তাহার মনে পড়িল যে ডাক্তার গরমে রাখার কথা বলিয়াছে। বুড়ি হীরার সম্মুখে এক কড়া আগুন আনিয়া উপস্থিত করিল। হীরা বলিল, মর, আগুন কেন? বুড়ি বলিল, ডাক্তার তোকে গরম করতে বলেছে। গোবিন্দপুরে দত্তদিগের বৃহৎ অট্টালিকা 6 মহল বাড়ি নগেন্দ্র সূর্যমুখী বিনা সব অন্ধকার। কাছারি বাড়িতে আমলারা বসে, অন্তপুরে কেবল কুন্দনন্দিনী নিত্য প্রতিপালা কুটুম্বিনী দিগের সহিত বাস করে। কিন্তু চন্দ্রবিনা রোহিণীতে আকাশের কি অন্ধকার যায়? কোণে কোণে মাকড়সার জাল, ঘরে ঘরে ধুলার রাশি, কার্নিশে কার্নিশে পায়রার বাসা, করিতে করিতে চড়াই। বাগানে শুকনা পাতার রাশি, পুকুরেতে পানা, উঠানেতে শিয়ালা, ফুলবাগানে জঙ্গল, ভাণ্ডার ঘরে ইঁদুর, জিনিসপত্র সব ঘেরা টোপে ঢাকা। অনেকেতেই ছাতা ধরেছে, অনেক ইন্দুরে কেটেছে, ছুঁচা, বিছা, বাদুর, চামচিকে অন্ধকারে দিবারাত্র বেড়াইতেছে। সূর্যমুখীর পোষা পাখিগুলাকে প্রায় বিড়ালে ভক্ষণ করিয়াছে। কোথাও কোথাও উচ্ছিষ্টাবশেষ পাখাগুলি পড়িয়া আছে। হাঁসগুলা শ্রীগালে মারিয়াছে, ময়ূরগুলা বুনো হইয়া গিয়াছে, গরুগুলার হাড় উঠিয়াছে আর দুধ দেয় না। নগেন্দ্রের কুকুরগুলার স্ফূর্তি নাই, খেলা নাই, ডাক নাই, বাঁধাই থাকে। কোনোটা মরিয়া গিয়াছে, কোনোটা খেপিয়া গিয়াছে, কোনোটা পালাইয়া গিয়াছে। ঘোড়াগুলার নানা রোগ অথবা নিরোগেই রোগ। আস্তাবলে যেখানে সেখানে খড়কুটা, শুকনা পাতা, ঘাস, ধুলা আর পায়রার পালক। ঘোড়া সকল ঘাস দানা কখনো পায়, কখনো পায় না। সহিসেরা প্রায় আস্তাবল মুখা হয় না, উপপত্নীর গৃহেই থাকে। অট্টালিকার কোথা আলিশা ভাঙিয়াছে, কোথাও জমাট খসিয়াছে, কোথাও শাসি, কোথাও খড়খড়ি, কোথাও রেলিং টুটিয়াছে। মেটিংয়ের উপর বৃষ্টির জল, দেয়ালের পেন্টের উপর বসুধারা, বুককেশের উপর কুমিরকার বাসা, ঝাড়ের ফানুসের উপর চড়ুইয়ের বাসার খড়কুটা। গৃহে লক্ষ্মী নাই, লক্ষ্মী বিনা বৈকুণ্ঠও লক্ষ্মী ছাড়া হয়। যে উদ্যানে মালি নাই, ঘাসে পরিপূর্ণ হইয়া গিয়াছে, সেখানে যেমন কখনো একটি গোলাপ কি একটি স্থলপদ্ম ফুটে, এই গৃহ মধ্যে তেমনি একা কুন্দনন্দিনী বাস করিতেছিল। যেমন আর 5 জনে খাইতে পারিত, কুন্দও তাই। যদি কেহ তাকে গৃহিণী ভাবিয়া কোনো কথা কহিত, কুন্দ ভাবিত আমায় তামাশা করিতেছে। দেওয়ানজি যদি কোনো কথা জিজ্ঞাসা করিয়া পাঠাইতেন, তবে কুন্দের বুক দূর দূর করিত। বাস্তবিক কুন্দ দেওয়ানজিকে বড় ভয় করিত। ইহার একটি কারণও ছিল। নগেন্দ্র কুন্দকে পত্র লিখিতেন না। সুতরাং নগেন্দ্র দেওয়ানকে যে পত্র লিখিতেন, কুন্দ তাহাই চাহিয়া আনিয়া পড়িত, পড়িয়া আর ফিরাইয়া দিত না। সেইগুলিন পাঠ তাহার সন্ধ্যা গায়ত্রী হইয়াছিল।
সর্বদা ভয় পাছে দেওয়ান পত্রগুলি ফিরাইয়া যায়। এই ভয়ে দেওয়ানের নাম শুনিলেই কুন্দের মুখ শুকাইত। দেওয়ান হীরার কাছে একথা জানিয়াছিলেন, পত্রগুলি আর চাহিতেন না। আপনি তাহার নকল রাখিয়া কুন্দকে পড়িতে দিতেন। বাস্তবিক সূর্যমুখী যন্ত্রণা পাইয়াছিলেন। কুন্দ কি পাইতেছে না? সূর্যমুখী স্বামীকে ভালোবাসিতেন, কুন্দ কি বাসে না? সেই ক্ষুদ্র হৃদয়খানির মধ্যে অপরিমিত প্রেম, প্রকাশের শক্তি নাই বলিয়া তাহা কুন্দের নিরুদ্ধ বায়ুর ন্যায় সতত সে হৃদয়ে আঘাত করিত। বিবাহের অগ্রে বাল্যকালাবধি কুন্দ নগেন্দ্রকে ভালোবাসিয়াছিল। কাহাকে বলে নাই, কেহ জানিতে পারে নাই। নগেন্দ্রকে পাইবার কোনো বাসনা করে নাই, আশাও করে নাই। আপনার নৈরাশ্য আপনি সহ্য করিত। তাকে আকাশের চাঁদ ধরিয়া হাতে দিল। তারপর এখন কোথায় সে চাঁদ? কি দোষে তাকে নগেন্দ্র পায়ে ঠেলিয়াছেন? কুন্দ এই কথা রাত্রদিন ভাবে, রাত্রদিন কাঁদে। ভালো, নগেন্দ্র নাই ভালোবাসুন। তাকে ভালোবাসিবেন কুন্দের এমন কি ভাগ্য? একবার কুন্দ তাকে দেখিতে পায় না কেন? শুধু তাই কি? তিনি ভাবেন কুন্দই এই বিপত্তির মূল। সকলেই ভাবে কুন্দই অনর্থের মূল। কুন্দ ভাবে, কি দোষে আমি সকল অনর্থে মূল? কুক্ষণে নগেন্দ্র কুন্দকে বিবাহ করিয়াছিলেন। যেমন উপাস বৃক্ষের তলায় যে বসে সেই মরে, তেমনি এই বিবাহের ছায়া যাহাকে স্পর্শ করিয়াছে সেই মরিয়াছে। আবার কুন্দ ভাবিত, সূর্যমুখীর এই দশা আমা হতে হইল। সূর্যমুখী আমাকে রক্ষা করিয়াছিল, আমাকে ভগিনীর ন্যায় ভালোবাসিত। তাহাকে পথের কাঙালিনী করিলাম। আমার মতো অভাগিনী কি আর আছে? আমি মরিলাম না কেন? এখনও মরি না কেন? আবার ভাবিত, এখন মরিব না। তিনি আসুন, তাকে আর একবার দেখি। তিনি কি আর আসিবেন না? কুন্দ সূর্যমুখীর মৃত্যু সংবাদ পায় নাই, তাই মনে মনে বলিত, এখন শুধু শুধু মরিয়া কি হইবে? যদি সূর্যমুখী ফিরিয়া আসে তবে মরিব, আর তার সুখের পথে কাঁটা হব না। কলিকাতার আবশ্যকীয় কার্য সমাপ্ত হইল। দানপত্র লিখিত হইল। তাহাতে ব্রহ্মচারীর এবং অজ্ঞাতনাম ব্রাহ্মণের পুরস্কারের বিশেষ বিধি রহিল। তাহা হরিপুরে রেজিস্ট্রি হইবে, এই কারণে দানপত্র সঙ্গে করিয়া নগেন্দ্র গোবিন্দপুর গেলেন। শ্রীশচন্দ্রকে যথোচিত মানে অনুসরণ করিতে উপদেশ দিয়া গেলেন। শ্রীশচন্দ্র তাহাকে দানপত্রাদির ব্যবস্থা এবং পদব্রজে গমন ইত্যাদি কার্য হইতে বিরত করিবার জন্য অনেক যত্ন করিলেন, কিন্তু সে যত্ন নিষ্ফল হইল। অগত্যা তিনি নদীপন্থায় তাহার অনুগামী হইলেন। মন্ত্রী ছাড়া হইলে কমলমণির চলে না, সুতরাং তিনিও বিনা জিজ্ঞাসাবাদে সতীশকে লইয়া শ্রীশচন্দ্রের নৌকায় গিয়া উঠিলেন। কমলমণি আগে গোবিন্দপুরে আসিলেন দেখিয়া কুন্দনন্দিনীর বোধ হইল আবার আকাশে একটি তারা উঠিল। যে অবধি সূর্যমুখী গৃহত্যাগ করিয়া গিয়াছিলেন, সেই অবধি কুন্দনন্দিনীর উপর কমলমণির দুর্জয় ক্রোধ মুখ দেখিতেন না। কিন্তু এবার আসিয়া কুন্দনন্দিনীর শুষ্ক মূর্তি দেখিয়া কমলমণির রাগ দূর হইল, দুঃখ হইল। তিনি কুন্দনন্দিনীকে প্রফুল্লিত করিবার যত্ন করিতে লাগিলেন। নগেন্দ্র আসিতেছেন সংবাদ দিয়া কুন্দের মুখে হাসি দেখিলেন। সূর্যমুখীর মৃত্যু সংবাদ দিতে কাজে কাজেই হইল। শুনিয়া কুন্দ কাঁদিল। এ কথা শুনিয়া এ গ্রন্থের অনেক সুন্দরী পাঠকারিণী মনে মনে হাসিবেন আর বলিবেন, মাছ মরেছে বেড়াল কাঁদে। কিন্তু কুন্দ বড় নির্বোধ।
সতীন মরিলে যে হাসিতে হয় সেটা তার মোটা বুদ্ধিতে আসে নাই। বোকা মেয়ে, সতীনের জন্য একটু কাঁদিল। আর তুমি ঠাকুরানী, তুমি যে হেসে বলতেছ মাছ মরেছে বেড়াল কাঁদে, তোমার সতীন মরিলে তুমি যদি একটু কাঁদো তাহলে আমি বড় তোমার উপর খুশি হব। কমলমণি কুন্দকে শান্ত করিলেন। কমলমণি নিজে শান্ত হইয়াছিলেন। প্রথম প্রথম কমল অনেক কাঁদিয়াছিলেন। তারপরে ভাবিলেন, কাঁদিয়া কি করিব? আমি কাঁদিলে শ্রীশচন্দ্র অসুখী হন, আমি কাঁদিলে সতীশ কাঁদে, কাঁদিলে তো সূর্যমুখী ফিরিবে না। তবে কেন এদের কাঁদাই? আমি কখনো সূর্যমুখীকে ভুলিব না। কিন্তু আমি হাসিলে যদি সতীশ হাসে, তবে কেন হাসব না? এই ভাবিয়া কমলমণি রোদন ত্যাগ করিয়া আবার সেই কমলমণি হইলেন। কমলমণি শ্রীশচন্দ্রকে বলিলেন, এ বৈকুণ্ঠের লক্ষ্মী তো বৈকুণ্ঠ ত্যাগ করিয়া গিয়াছেন, তাই বলে দাদাবাবু বৈকুণ্ঠে এসে কি বটপত্রে শোবেন? শ্রীশচন্দ্র বলিলেন, এসো আমরা সব পরিষ্কার করি। অমনি শ্রীশচন্দ্র রাজমজুর, ফরাস, বালি যেখানে যাহার প্রয়োজন সেখানে তাহাকে নিযুক্ত করিলেন। এদিকে কমলমণির দৌরাত্মে ছুঁচা, বাদুর, চামচিকের মহলে বড় কিচিমিচি পড়িয়া গেল। পায়রাগুলা বকম বকম করিয়া এ কার্নিশ ও কার্নিশ করিয়া বেড়াইতে লাগিল। চড়ুইগুলা পালাইতে ব্যাকুল। যেখানে শাসি বন্ধ সেখানে দ্বার খোলা মনে করিয়া ঠোঁটে কাঁচ লাগিয়া ঘুরিয়া পড়িতে লাগিল। পরিচারিকারা ঝাঁটা হাতে জনে জনে দিকে দিকে দিগ্বিজয়ে ছুটিল। অচিরাত অট্টালিকা আবার প্রসন্ন হইয়া হাসিতে লাগিল। পরিশেষে নগেন্দ্র আসিয়া পৌঁছিলেন। তখন সন্ধ্যাকাল। যেমন নদী প্রথম জলোচ্ছ্বাসকালে অত্যন্ত বেগবতী, কিন্তু জোয়ার পড়িলে গভীর জল শান্তভাব ধারণ করে, তেমনি নগেন্দ্রের সম্পূর্ণ শোক প্রবাহ এক্ষণে গম্ভীর শান্তিরূপে পরিণত হইয়াছিল। যে দুঃখ তাহা কিছুই কমে নাই, কিন্তু অধৈর্যের হ্রাস হইয়া আসিয়াছিল। তিনি স্থিরভাবে পৌরবর্গের সঙ্গে কথাবার্তা কহিলেন, সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন। কাহারও সাক্ষাতে তিনি সূর্যমুখীর প্রসঙ্গ করিলেন না, কিন্তু তাহার ধীরভাব দেখিয়া সকলেই তাহার দুঃখে দুঃখিত হইল। প্রাচীন ভৃত্যেরা তাহাকে প্রণাম করিয়া গিয়া আপনা আপনি রোদন করিল। নগেন্দ্র কেবল একজনকে মনপীড়া দিলেন, চির দুঃখিনী কুন্দনন্দিনীর সঙ্গে সাক্ষাৎ করিলেন না। নগেন্দ্রনাথের আদেশ মতো পরিচারিকারা সূর্যমুখীর শয্যাগৃহে তাহার শয্যা প্রস্তুত করিয়াছিল। শুনিয়া কমলমণি ঘাড় নাড়িলেন। নিশীথকালে পৌরজন সকলে সুষুপ্ত হইলে নগেন্দ্র সূর্যমুখীর শয্যাগৃহে শয়ন করিতে গেলেন। শয়ন করিতে না, রোদন করিতে। সূর্যমুখীর শয্যাগৃহ অতি প্রশস্ত এবং মনোহর। উহা নগেন্দ্রের সকল সুখের মন্দির, এই জন্য তাহা যত্ন করিয়া প্রস্তুত করিয়াছিলেন। কক্ষটি প্রশস্ত এবং উচ্চ, হর্মতল শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরে রচিত। কক্ষপ্রাচীরে নীল পিঙ্গল, লোহিত লতা, পল্লব, ফল, পুষ্পাদি চিত্রিত। তদুপরি বসিয়া নানাবিধ ক্ষুদ্র ক্ষুদ্র বিহঙ্গম সকল ফল ভক্ষণ করিতেছে লেখা আছে। এক পাশে বহুমূল্য দারু নির্মিত হস্তিদন্ত রচিত কারুকার্য বিশিষ্ট পর্যঙ্ক, আর এক পাশে বিচিত্র বস্ত্রমণ্ডিত নানাবিধ কাষ্টাসন এবং বৃহৎ দর্পণ প্রভৃতি গৃহসজ্জার বস্তু বিস্তর ছিল। কয়খানি চিত্র কক্ষপ্রাচীর হইতে বিলম্বিত ছিল। চিত্রগুলি বিলাতি নহে। সূর্যমুখী নগেন্দ্র উভয়ে মিলিত হইয়া চিত্রের বিষয় মনোনীত করিয়া এক দেশী চিত্রকরের দ্বারা চিত্রিত করাইয়াছিলেন। দেশী চিত্রকর একজন ইংরাজের শিষ্য, লিখিয়াছিল ভালো।
নগেন্দ্র তাহা মহামূল্য ফ্রেম দিয়া শয্যাগৃহে রাখিয়াছিলেন। একখানি চিত্র কুমার সম্ভব হইতে নিত। মহাদেব পর্বত শিখরে বেদীর উপর বসিয়া তপশ্চারণ করিতেছেন। লতা গৃহদ্বারে নন্দী বাম প্রকোষ্ঠার্পিত হেমবেত্র মুখে এক অঙ্গুলি দিয়া কানন শব্দ নিবারণ করিতেছেন। কানন স্থির, ভ্রমরেরা পাতার ভিতর লুকাইয়াছে, মৃগেরা শয়ন করিয়াছে। সেই কালে হরধ্যান ভঙ্গের জন্য মদনের অধিষ্ঠান, সঙ্গে সঙ্গে বসন্তের হৃদয়। অগ্রে বসন্ত পুষ্পাভরণময়ী পার্বতী মহাদেবকে প্রণাম করিতে আসিয়াছেন। উষা যখন শম্ভু সম্মুখে প্রণাম জন্য নত হইতেছেন, এক জানু ভূমি স্পৃষ্ট করিয়াছেন, আর এক জানু ভূমি স্পর্শ করিতেছে। স্কন্ধ সহিত মস্তক নমিত হইয়াছে, সেই অবস্থা চিত্রে চিত্রিত। মস্তক নমিত হওয়াতে অলকবন্ধ হইতে দুই একটি কর্ণবিলম্বী কুরুবক কুসুম খসিয়া পড়িতেছে। বক্ষ হইতে বসন ঈষৎ ত্রস্ত হইতেছে। দূর হইতে মন্মথ সেই সময়ে বসন্ত প্রফুল্ল বনমধ্যে অর্ধ লুক্কায়িত হইয়া এক জানু ভূমিতে রাখিয়া চারু ধনু চক্রাকার করিয়া পুষ্পধনুতে পুষ্পস্বর সংযোজিত করিতেছে। আর এক চিত্রে শ্রীরাম জানকী লইয়া লঙ্কা হইতে ফিরিয়া আসিতেছেন। উভয়ে এক রত্নমণ্ডিত বিমানে বসিয়া শূন্য মার্গে চলিতেছেন। শ্রীরাম জানকীর স্কন্ধে এক হস্ত রাখিয়া আর এক হস্তের অঙ্গুলির দ্বারা নিম্নে পৃথিবীর শোভা দেখাইতেছেন। বিমান চতুষ্পার্শ্বে নানা বর্ণের মেঘ নীল লোহিত শ্বেত ধূম তরঙ্গোৎক্ষেপ করিয়া বেড়াইতেছে। নিম্নে আবার বিশাল নীল সমুদ্রে তরঙ্গ ভঙ্গ হইতেছে। সূর্য করে তরঙ্গ সকল হীরক রাশির মতো জ্বলিতেছে। এক পারে অতি দূরে সৌধ কিরীটিনী লঙ্কা, তাহার প্রাসাদাবলীর স্বর্ণমণ্ডিত চূড়া সকল সূর্যাকরে জ্বলিতেছে। অপর পারে শ্যাম শোভাময়ী তমাল তালিবনরাজিমালা সমুদ্রবেলা। মধ্যে শূন্যে হংসশ্রেণী সকল উড়িয়া যাইতেছে। আর এক চিত্রে অর্জুন সুভদ্রাকে হরণ করিয়া রথে তুলিয়াছেন। রথ শূন্য পথে মেঘ মধ্যে পথ করিয়া চলিয়াছে। পশ্চাৎ অগণিত যাদবী সেনা ধাবিত হইতেছে। দূরে তাহাদিগের পতাকা শ্রেণী এবং রজজনিত মেঘ দেখা যাইতেছে। সুভদ্রা স্বয়ং সারথি হইয়া রথ চালাইতেছেন। অশ্বেরা মুখোমুখি করিয়া পদক্ষেপে মেঘ সকল চূর্ণ করিতেছে। সুভদ্রা আপন সারথ্য নৈপুণ্যে প্রীত হইয়া মুখ ফিরাইয়া অর্জুনের প্রতি বক্র দৃষ্টি করিতেছেন। কুন্দদন্তে আপন অধর দংশন করিয়া টিপি টিপি হাসিতেছেন। রথ বেগজনিত পবনে তাহার অলকা সকল উড়িতেছে। দুই একগুচ্ছ কেশ শ্বেদ বিজড়িত হইয়া কপালে চক্রাকারে লিপ্ত হইয়া রহিয়াছে। আর একখানি চিত্র, সাগরিকা বেশে রত্নাবলী পরিষ্কার নক্ষত্রালোকে বাল তমাল তলে ঊর্ধ্বন্ধনে প্রাণত্যাগ করিতে যাইতেছেন। তমাল শাখা হইতে একটি উজ্জ্বল পুষ্পময় লতা বিলম্বিত হইয়াছে। রত্নাবলী এক হস্তে সেই লতার অগ্রভাগ লইয়া গলদেশে পড়াইতেছেন, আর এক হস্তে চক্ষের জল মুছিতেছেন। লতা পুষ্প সকল তাহার কেশদামের উপর অপূর্ব শোভা করিয়া রহিয়াছে। আর একখানি চিত্রে শকুন্তলা দুষ্মন্তকে দেখিবার জন্য চরণ হইতে কাল্পনিক কুশাঙ্কুর মুক্ত করিতেছেন। অনুসূয়া প্রিয়ংবদা হাসিতেছে। শকুন্তলা ক্রোধে ও লজ্জায় মুখ তুলিতেছেন না। দুষ্মন্তের দিকে চাহিতেও পারিতেছেন না, যাইতেও পারিতেছেন না। আর এক চিত্রে রণসজ্জিত হইয়া সিংহ শাবক তুল্য প্রতাপশালী কুমার অভিমন্যু উত্তরার নিকট যুদ্ধযাত্রার জন্য বিদায় লইতেছেন। উত্তরা যুদ্ধে যাইতে দিবেন না বলিয়া দ্বার রুদ্ধ করিয়া আপনি দ্বারে দাঁড়াইয়াছেন। অভিমন্যু তাহার ভয় দেখিয়া হাসিতেছেন, আর কেমন করিয়া অবলীলাক্রমে বুদ্ধ ভেদ করিবেন
তাহা মাটিতে তরবারির অগ্রভাগের দ্বারা অঙ্কিত করিয়া দেখাইতেছেন। উত্তরা তাহা কিছুই দেখিতেছেন না, চক্ষে 2 হস্ত দিয়া কাঁদিতেছেন। আর একখানি চিত্রে সত্যভামার তুলাব্রত চিত্রিত হইয়াছে। বিস্তৃত প্রস্তর নির্মিত প্রাঙ্গণ, তাহার পাশে উচ্চ সৌধ পরিশোভিত রাজপুরী স্বর্ণচূড়ার সহিত দীপ্তি পাইতেছে। প্রাঙ্গণ মধ্যে এক অত্যুচ্চ রজত নির্মিত তুলাযন্ত্র স্থাপিত হইয়াছে। তাহার একদিকে ভর করিয়া বিদ্যুদ্দীপ্ত নীরদ খণ্ডবৎ নানা লঙ্কার ভূষিত প্রৌঢ়বয়স্ক দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ বসিয়াছেন। তুলাযন্ত্রের সেই ভাগ ভূমিস্পর্শ করিয়াছে। আর একদিকে নানা রত্নাদি সহিত সুবর্ণরাশি স্তূপকৃত হইয়া রহিয়াছে, তথাপি তুলাযন্ত্রের সেই ভাগ ঊর্ধ্বোত্থিত হইতেছে না। তুলাপাশে সত্যভামা প্রৌঢ় বয়স্কা, সুন্দরী, উন্নত দেহ, পুষ্টকান্তি, নানা ভরণভূষিতা, পঙ্কজলোচনা, কিন্তু তুলাযন্ত্রের অবস্থা দেখিয়া তাহার মুখ শুকাইয়াছে। তিনি অঙ্গের অলঙ্কার খুলিয়া তুলায় ফেলিতেছেন। হস্তের চম্পকোপম অঙ্গুলির দ্বারা কর্ণবিলম্বী রত্নভূষা খুলিতেছেন। লজ্জায় কপালে বিন্দু বিন্দু ঘর্ম হইতেছে, দুঃখে চক্ষে জল আসিয়াছে, ক্রোধে নাসারন্ধ্র বিস্ফারিত হইতেছে, অধর দংশন করিতেছেন। এই অবস্থায় চিত্রকর তাহাকে লিখিয়াছেন। পশ্চাতে দাঁড়াইয়া স্বর্ণ প্রতিমা রূপিণী রুক্মিণী দেখিতেছেন। তাহারও মুখে বিমর্ষ। তিনিও আপনার অঙ্গের অলঙ্কার খুলিয়া সত্যভামাকে দিতেছেন, কিন্তু তাহার চক্ষু শ্রীকৃষ্ণের প্রতি। তিনি স্বামী প্রতি অপাঙ্গে দৃষ্টিপাত করিয়া ঈষণমাত্র অধর প্রান্তে হাসি হাসিতেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই হাসিতে সপত্নীর আনন্দ সম্পূর্ণ দেখিতে পাইতেছেন। শ্রীকৃষ্ণের মুখ গম্ভীর স্থির, যেন কিছুই জানেন না, কিন্তু তিনি অপাঙ্গে রুক্মিণীর প্রতি দৃষ্টি করিতেছেন। সে কটাক্ষেও একটু হাসিয়াছে। মধ্যে শুভ্র বসন, শুভ্র কান্তি দেবর্ষি নারদ। তিনি বড় আনন্দিতের ন্যায় সকল দেখিতেছেন। বাতাসে তাহার উত্তরীয় এবং শ্মশ্রু উড়িতেছে। চারিদিকে বহু সংখ্যক পৌরবর্গ নানা প্রকার বেশভূষা ধারণ করিয়া আলো করিয়া রহিয়াছে। বহু সংখ্যক ভিক্ষুক ব্রাহ্মণ আসিয়াছে। কত কত পুররক্ষীগণ গোল থামাইতেছে। সেই চিত্রের নিচে সূর্যমুখী স্বহস্তে লিখিয়া রাখিয়াছেন, যেমন কর্ম তেমনি ফল, স্বামীর সঙ্গে সোনা রূপার তুলা। নগেন্দ্র যখন কক্ষ মধ্যে একাকী প্রবেশ করিলেন, তখন রাত্রি দ্বিপ্রহর অতীত হইয়াছিল। রাত্রি অতি ভয়ানক। সন্ধ্যার পর হইতে অল্প অল্প বৃষ্টি হইয়াছিল এবং বাতাস উঠিয়াছিল। এক্ষণে ক্ষণে ক্ষণে বৃষ্টি হইতেছিল, বায়ু প্রচণ্ড বেগ ধারণ করিয়াছিল। গৃহের কবাট যেখানে যেখানে মুক্ত ছিল, সেইখানে খানে বজ্রতুল্য শব্দে তাহার প্রতিঘাত হইতেছিল। শাসি সকল ঝনঝন শব্দে শব্দিত হইতেছিল। নগেন্দ্র শয্যাগৃহে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিলেন। তখন বাত্যানিনাদ মন্দীভূত হইল। খাটের পার্শ্বে আরেকটি দ্বার খোলা ছিল, সে দ্বার দিয়া বাতাস আসিতেছিল না, সে দ্বার মুক্ত রহিল। নগেন্দ্র শয্যাগৃহে প্রবেশ করিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া একখানি সোফার উপর উপবেশন করিলেন। নগেন্দ্র তাহাতে বসিয়া কত যে কাঁদিলেন, তাহা কেহ জানিল না। কতবার সূর্যমুখীর সঙ্গে মুখামুখি করিয়া সেই সোফার উপর বসিয়া কত সুখের কথা বলিয়াছিলেন। নগেন্দ্র ভুয়ো ভুয়ো সেই অচেতন আসনকে চুম্বনালিঙ্গন করিলেন। আবার মুখ তুলিয়া সূর্যমুখীর প্রিয় চিত্রগুলির প্রতি চাহিয়া দেখিলেন। গৃহে উজ্জ্বল দীপ জ্বলিতেছিল। তাহার চঞ্চল রশ্মিতে সেই সকল চিত্রপুত্তলি সজীব দেখাইতেছিল। প্রতি চিত্রে নগেন্দ্র সূর্যমুখীকে দেখিতে লাগিলেন। তাহার মনে পড়িল যে উমার কুসুমসজ্জা দেখিয়া সূর্যমুখী একদিন আপনি ফুল পড়িতে সাধ করিয়াছিলেন। তাহাতে নগেন্দ্র আপনি উদ্যান হইতে পুষ্পচয়ন করিয়া আনিয়া
স্বহস্তে সূর্যমুখীকে কুসুমময় সাজাইয়াছিলেন। তাহাতে সূর্যমুখী যে কত সুখী হইয়াছিলেন। কোন রমণী রত্নময়ী সাজিয়া তত সুখী হয়? আর একদিন সুভদ্রার সারথ্য দেখিয়া সূর্যমুখী নগেন্দ্রের গাড়ি হাঁকাইবার সাধ করিয়াছিলেন। পত্নীবৎসল নগেন্দ্র তখনই একখানি ক্ষুদ্র যানে 2টি ছোট ছোট বর্মা জুড়িয়া অন্তঃপুরের উদ্যান মধ্যে সূর্যমুখীর সারথ্য জন্য আনিলেন। উভয়ে তাহাতে আরোহণ করিলেন। সূর্যমুখী বলগা ধরিলেন, অশ্বেরা আপনি চলিল। দেখিয়া সূর্যমুখী সুভদ্রার মতো নগেন্দ্রের দিকে মুখ ফিরাইয়া দংশিতা ধরে টিপি টিপি হাসিতে লাগিলেন। এই অবকাশে অশ্বেরা ফটক নিকটে দেখিয়া একবার গাড়ি লইয়া বাহির হইয়া সদর রাস্তায় গেল। তখন সূর্যমুখী লোকলজ্জায় ম্রিয়মাণ হইয়া ঘোমটা টানিতে লাগিলেন। তাহার দুর্দশা দেখিয়া নগেন্দ্র নিজ হস্তে বলগা ধারণ করিয়া গাড়ি অন্তঃপুরে ফিরাইয়া আনিলেন এবং উভয়ে অবতরণ করিয়া কত হাসি হাসিলেন। শয্যাগৃহে আসিয়া সূর্যমুখী সুভদ্রার চিত্রকে একটি কিল দেখাইয়া বলিলেন, তুই সর্বনাশী তো যত আপদের গোড়া। নগেন্দ্র ইহা মনে করিয়া কত কাঁদিলেন। আর যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া গাত্রোত্থান করিয়া পাদচারণ করিতে লাগিলেন। কিন্তু যেদিকে চাহেন সেই দিকেই সূর্যমুখীর চিহ্ন। দেয়ালে চিত্রকর যে লতা লিখিয়াছিল, সূর্যমুখী তাহার অনুকরণ মানুষে একটি লতা লিখিয়াছিলেন। তাহা তেমনই বিদ্যমান রহিয়াছে। একদিন দোলে সূর্যমুখী স্বামীকে কুমকুম ফেলিয়া মারিয়াছিলেন। কুমকুম নগেন্দ্রকে না লাগিয়া দেয়ালে লাগিয়াছিল। আজিও আবিরের চিহ্ন রহিয়াছে। গৃহ প্রস্তুত হইলে সূর্যমুখী এক স্থানে স্বহস্তে লিখিয়া রাখিয়াছিলেন। এতক্ষণ শুনলেন বিষবৃক্ষ উপন্যাসটির 7ম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।